হঠাৎ লোডশেডিংয়ে সানায়া ভীতগ্রস্ত হয়ে গেল। হাতে ফোন খুঁজে পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখলো চার্জ নেই। সানায়া ভয়ে ভয়ে কিছু দূর হেঁটে যেতে কারোর সাথে সজোরে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল। সম্ভবত আগন্তুকটি ছেলে। সানায়া ভয়ে কি করবে বুঝতে পারল না। কাপা কাপা কণ্ঠে বলল, কে এখানে? আগন্তুক ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সানায়ার মুখশ্রীর দিকে তাক করলো। হঠাৎ তীব্র আলোয় ওর চোখ মুখ কুঁচকে গেল। বলল, কি সমস্যা? চোখে লাইট দিচ্ছেন কেন? অপর ব্যক্তি থেকে কোনো উত্তর আসলো না। ইতোমধ্যে লাইট জ্বলে চারপাশ আলোকিত হয়ে গেল। সানায়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ব্যক্তিটির দিকে খেয়াল হতেই চমকে গেল। অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিত মানুষটাকে এতগুলো বছর পর দেখে যে কেউ চমকে যাবে। সানায়া শুক্র ঢোক গিলল। ও কি ভুল দেখছে? এটা নিশ্চয় হ্যালো সলিউশন হবে, তা না হলে ব্যক্তিটি এখানে আসবে কিভাবে? সে তো দেশের বাইরে। তাহলে ওদের দৃষ্টি বিনিময়ের মাঝে মিস তানিয়া এসে বলল, জুবরান, তুই এখানে কি করছিস? সানায়ার শিওর হলো ব্যক্তিটি আসলে তার সামনে দাঁড়িয়ে আছে। সানায়া দৃষ্টি সরিয়ে নিল। তানিয়া জুবরানের দৃষ্টি অনুসরণ করে সানায়াকে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? ফাইলটা পেয়েছো? জি ম্যাম। কথাটা বলে ফাইলটা এগিয়ে দিল। ফাইলটা নিয়ে তানিয়া বলল, ফাইলটার জন্য দেরি হয়ে গেল তোমার। রাত হয়ে গেছে, একা যেতে পারবে নাকি ড্রাইভারকে বলি পৌঁছে? তানিয়া কথাটা শেষ করতে দিল না। সানায়া বলল, ম্যাম, আমি ক্যাব বুক করে চলে যাব। আচ্ছা তাহলে যাও। আর ইনি যে ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের এমডি জুবরান আহমেদ, তোমাদের বস। জুবরান তখন সানায়ার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। সানায়া অস্বস্তি নিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। জুবরান সানায়ার সালামের জবাব দিল কিনা বোঝা গেল না। তানিয়া, আমাদের যেতে হবে। সানায়া কিছুটা অপমানিত বোধ করলো। ম্যাম, আসছি। সানায়া চলে গেল। জুবরানের দিকে আর তাকালো না। ও চলে যেতেই জুবরান বলল, মেয়েটাকে কেন, পছন্দ হয়েছে নাকি যেভাবে তাকিয়েছিলি? ফালতু কথা বলিস না, যেটা বলছি ওইটার উত্তর দে। মেয়েটা বেশ কয়েক মাস হলো অফিসে জয়েন্ট করেছে। মেয়েটা আমার বেশ পছন্দের, শান্তশিষ্ট, কাজে মনোযোগী। তা মেয়েটা কি তোর পছন্দ হয়েছে? অবশ্য তোর থেকে মেয়েটা অনেকটা বাচ্চা, কিন্তু ব্যাপার না, তুই বললে। জুবরান তানিয়াকে ধমকে উঠে বলল। সবসময় অ্যাডভান্স বুঝিস কেন? চল বাসায়। সানায়া অফিস থেকে বেশ কিছু দূর হাঁটতে হাঁটতে চলে এসেছে। একটা সিএনজি পাচ্ছে না। সকলে একসাথে কি যে হয়েছে বুঝতে পারছে না। মেজাজ খারাপ হয়ে গেল। ফোন চারজনে যে ক্যাব বুক করবে। সানায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সিএনজি দাঁড় করাচ্ছে আর সকলে মানা করে চলে যাচ্ছে। সানায়া ফোন চাপাচাপি করছিল, যদি ফোনটা অন করতে পারে। তানিয়ারা এদিক দিয়ে যাচ্ছিল। সানায়াকে দেখে গাড়ি থামিয়ে বলল, সানায়া, এখানে দাঁড়িয়ে আছো কেন? সানায়া চমকে বলল, আসলে ম্যাম, ফোনের চার্জ শেষ। আমাদের সাথে আসো, আমরা এই দিক দিয়েই যাচ্ছি। না ম্যাম, ঠিক আছে, আমি যেতে পারবো। তাছাড়া বাসা অন্য রাস্তা দিয়ে। তানিয়া একটু মুখ গম্ভীর করে বলল। গাড়িতে ওঠো, কাম ফাস্ট। সানায়া, দিস ইজ মাই অর্ডার। সানায়া দোনা করে গাড়িতে উঠে বসলো। গাড়ি চালাতে চালাতে জুবরান হঠাৎ বলল, সারাদিন টিকটক করলে ফোনে চার্জ থাকবে কি করে? জুবরানের এমন কথায় সানায়া ঘাবড়ে গেল। তানিয়া একটু অন্যমনস্ক ছিল, তাই জুবরানের কথা শুনতে না পেয়ে আবার বলল, কিছু বললি? না। সানায়া, তোমার বাসায় কে কে আছে? জি ম্যাম। বলছি, তোমার বাসায় কে কে আছে? সবাই আছে। মামনি, বাবাই, ভাইয়া, ভাবি, আপু। বাহ, তুমি সবার ছোট? জি। জুবরানের ভুক কুঁচকে গেল। মনে মনে ভাবলো, ওর ভাইয়া ভাবি আপু কোথা থেকে আসলো, কিন্তু মুখে কিছু বলল না। খুব আদরের নিশ্চয়ই? সানায়া মুচকি হেসে বলল। হুম। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত জায়গায় এসে বলল, ব্যাস ব্যাস, এখানেই। গাড়ি থেকে নেমে বলল, কষ্ট করে আপনাদের এত দূরে আসতে হলো। আরে সমস্যা নেই, আজ আমার জন্যই তোমার দেরি হয়ে গেল। সানায়া বাসায় ঢুকতেই দেখলো শাইলা হাসান আর মিরাজ হাসান চিন্তিত হয়ে বসে আছে। সানায়া গিয়ে বলল, কি হয়েছে? ব্যাস কয়েক মুহূর্তের মধ্যেই যেন টর্নেডো বয়ে গেল। মিরাজ স্ত্রীকে শান্ত করে বলল, আরে ওকে বকস কেন? ও তো আর ইচ্ছে করে এমনটা করেনি। একটা দিন দেরি হতেই পারে। মানলাম দেরি হতে পারে, তাই বলে ফোনটা অফ করে রাখবে? ও জানে না আমাদের টেনশন হয়। সানায়া ঠোঁট উল্টে কান ধরে বলল। সরি, আমায় মামনি, আমার ফোনে চার্জ ছিল না। শাইলা অভিমানে চুপটি করে রইল। সানায়া বলল, ও মামনি, কথা বলবেন না আমার সাথে? বললাম তো সরি, আর এমন হবে না। থাক থাক, হয়েছে, আর ঢং করতে হবে না। ফ্রেশ হয়ে আসো,
খেতে হবে। তুমি একটা মিষ্টি করে হাসি দাও, তারপর যাচ্ছি। শায়লা রাগ করে থাকতে পারলো না, হেসে বলল। হয়েছে, যা এবার। রুমে যেতেই দেখলো পাপড়ি ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। সানায়া শুকনো ঢোক গিলল। আছেন মহারানী। আসলে আপু, সেট আপ। সানায়া চুপ করে রইল। এ বাড়ি থেকে আমার পাওয়ার ব্যাগটা সাথে করে নিয়ে যাবি। সানায়া বিস্ময় ভরা চোখে তাকালো পাপড়ির দিকে। পাপড়ি পাশ কাটিয়ে চলে গেল। সানায়া এই পাপড়ি নামক মানবীটাকে বুঝে উঠতে পারে না, এই ভালো আবার এই খারাপ। সানায়াকে যখন এই বাড়িতে প্রথম আনা হয় তখন পাপড়ি সন্দিহান চোখে তাকিয়ে থাকতো, যেন ও চোর আর পাপড়ি পুলিশ। তখন সানায়ার এই কঠোর মানবীটাকে ভীষণ ভয় লাগতো। পাপড়ি ওর সাথে প্রথম কথা বলছে। তুই টিকটক করিস তাই না? সানায়া ভয়ে ভয়ে বলছিল। করতাম, আর করব না। কেন করবি না? এমনিতেই ভালো লাগে না। প্রথম কথোপকথনে বুঝে গেছিল পাপড়ি খুব স্ট্রিক্ট, কঠোর পার্সোনালিটি, বুদ্ধিমতী মেয়ে, সহজে কাউকে বিশ্বাস করে না। মা বাবার পুরো উল্টো। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। খেয়ে দিয়ে এক জাম্পেশ ঘুম দিবে, মাথা ব্যথায় আর কাউকে নিয়ে কিছু ভাবতে পারছে না। আজ 6 বছর পর দেশে ফিরে সানায়াকে দেখে জুবরানের মাথায় যেন সানায়া নামক ছলনাময়ী মানবীটাকে কিছুতেই সরছে না। পুরনো ক্ষতগুলো জ্বলে উঠছে। সবচেয়ে বড় কথা, সানায়া ঢাকায় কিভাবে, কেন আসলো? কেউ তাকে এই ব্যাপারে কিছু জানানোর প্রয়োজন বোধ করলো না। জুবরানের মাথায় প্রশ্নেরা ঘুরঘুর করছে। কিভাবে এত প্রশ্নের উত্তর খুঁজে পাবে? তানিয়া এসে বলল। জুবরান, ঠিক আছিস? তোকে চিন্তিত দেখাচ্ছে। ঠিক আছে। চল খাবি। আর শোন, পরশু পার্টিতে সকলের সাথে তুই পরিচয় হয়ে নিবি। আমি আর তোর অফিস টফিস করতে পারবো না। আমার সংসার বাচ্চা সামলিয়ে তোর অফিস করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। কি হয়েছে বলতো? কিছু হয়নি, চল। আজ অফিসে আসতেই দেখলো এইচএ ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের এমডি জুবরান আহমেদ আসার উপলক্ষে পার্টি অনুষ্ঠিত হবে, সেটার গসিপিং চলছে। সানায়া আসতেই তানিয়া ডেকে পাঠালো। জি ম্যাম, ডেকেছিলেন? বসো, তোমাকে একটা বিশেষ কথা বলার আছে। জি ম্যাম, বলুন। আজই আমার অফিসের শেষ দিন। সানায়া অবাক কণ্ঠে বলল। মানে কি বলছেন ম্যাম? আপনি ছাড়া কিভাবে হবে? তোমাদের বস চলে এসেছে। আমার এখানে আর দরকার পড়বে না। তাছাড়া অফিস, সংসার, বেবিকে সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। সানায়া মন খারাপ করে বলল। আপনাকে মিস করব ম্যাম। তানিয়া হেসে বলল। আমিও তোমাদের মিস করব। আর হ্যাঁ, তোমার কাজ আমার সাথে যেমন বেশি ছিল, জুবরানের সাথেও হবে। তোমার জেনে রাখা দরকার, জুবরান কিন্তু একটুতেই রেগে যায়। একটু বুঝে শুনে কাজ করো। সানায়া ভয়ে ঢোক গিলে বলল। জি ম্যাম। সানায়া আকাশ কুসুম ভাবতে ভাবতে ডেস্কে এসে বসলো। সানায়াকে দেখে কয়েকজন গার্লস কলিগ এসে বলল। হেই সানায়া, কালকে কি পড়বে? সানায়া হেসে বলল। এখনো ঠিক করিনি। তোমরা ইতোমধ্যে ঠিক করে ফেলেছো? আমরা ঠিক করে পারছি না কি পড়বো। এক কাজ করি, চলো সকলে শপিং এ যাই। সানায়া বলল। তোমরা যাও, আমি কিছু কিনবো না। ওদের কথার মাঝে তানিয়া এসে উপস্থিত হতেই সকলের দৃষ্টি ওনার দিকে গেল। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। সকলে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল। কি ম্যাম? কালকের পার্টির জন্য তোমাদেরকে শোরুম থেকে ড্রেস দেওয়া হবে। তোমাদের পছন্দের মতো নিয়ে নিও। সকলের খুশি উপচে পড়তে লাগলো, কিন্তু সানায়ার মাথায় অন্য কিছু ঘুরছে। পার্টি নিয়ে অন্য সবার মতোই এত এক্সাইটেড কাজ করছে না। সানায়া আগে জানতো না জুবরান এখানকার ওনার, জানলে কিছুতেই এখানে জব নিত না। কিন্তু এখন ভেবে ফেলেছে আরেকটা জব খুঁজে এই জবটা ছেড়ে দিবে। যেহেতু জুবরান এখানকার ওনার, ও নিশ্চয়ই চাইবে না সানায়াকে চোখের সামনে ঘুরঘুর করুক। ওকে দেখতেও বিরক্ত হয়ে চাকরি থেকে বের করে দিবে। তাই ওকে বের করে দেওয়ার আগে সানায়া নিজেই চলে যাবে বলে মনস্থির করে নিল। পার্টির জন্য সকলের মাঝে এক্সাইটেড হয়ে তানিয়া ম্যামের কাছে হাফ আওয়ারের ছুটি নিল। তানিয়াও হাসি মুখে সকলকে ছুটি দিয়ে দিল। সকলেই চলে যেতে সানায়া তানিয়া ম্যামকে বলল। ম্যাম, কাল যদি না আসি কোনো প্রবলেম হবে কি? তানিয়া চিন্তিত হয়ে বলল। এমন একটা দিনে তুমি থাকবে না, তা কি করে? আচ্ছা, বেশিক্ষণ থাকতে হবে না, তাড়াতাড়ি চলে যেও। না আসলে ম্যাম,
রাত করে বাসায় ফিরে আমার বাসায় পছন্দ করে না। তবুও তোমাকে থাকতে হবে। সানায়া দীর্ঘশ্বাস ছাড়লো। লোকটার কাছ থেকে যতই পালাতে চায় ততই যেন লোকটার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ছে। সানায়া বাসায় ফিরে দেখলো শাইলা হাসান দুপুরে রান্নাবান্না শেষ করে গোসলের জন্য প্রস্তুত নিচ্ছে। সানায়াকে এই অসময়ে বাসায় দেখে তিনি বিচলিত হয়ে বলল, কি রে, এত তাড়াতাড়ি আসলি? শরীর খারাপ লাগছে নাকি? শাইলা হাসান অল্পতেই বিচলিত হয়ে পড়েন আর তার টেনশন শেষ নেই যেন। সানায়া বলল, উপস, মামনি তুমিও না? অফিসে পার্টি বুঝলে, তাই আজ সকালে মিলে নিয়েছি। তাই বল, যা ফ্রেশ হয়ে নে। সানায়া কথা না বাড়িয়ে চলে গেল। এখন বাসায় কেউ নেই। এটা মধ্যবিত্ত ফ্যামিলি, সুখ দিয়ে দুঃখ ঢেকে রাখা। মিরাজ সানায়ার মাঝে খুব মায়া লাগে। শাইলা হাসান আর মিরাজ হাসানের জন্য তারা এত ভালো, অথচ ছেলেকে ছাড়া এতগুলো বছর আছে। সেটাও কেমন যে এতগুলো বছর মিষ্টি একটা পরিবার ছেড়ে এত দূরে গিয়ে বিদেশিনীকে বিয়ে করে সংসার করছে। তার কি বাপ মায়ের কথা মনে পড়ে না? পাপড়ি আপুও কেমন চুপচাপ থাকে, দিন নাই রাত নাই সাংবাদিকতায় নিয়ে ব্যস্ত থাকে। সানায়ার মনে মনে ভাবলো এই মানুষটার সাথে অনেক গল্প করবে। বিকালবেলা গধূলির লগ্নে সানায়া মাইন্ড ফ্রেশ করতে ছাদে গেল। গাছে পানি দিয়ে ছাদের কর্নিশ দিয়ে দাঁড়িয়ে থাকলো। শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে ওকে। দূর থেকে প্রিয়সীকে মন ভরে দেখছে জুবরান। কালকে সানায়াকে দেখার পর আজকেও আবার দেখার লোভ সামলাতে পারেনি, তাই তো ছুটে চলে এসেছে। কিন্তু কিছুক্ষণ পর সানায়ার পাশে একটা ছেলে এসে দাঁড়াতে জুবরানের ভ্রু কুঁচকে গেল। আরে সুন্দরী যে, কেমন আছো? সানায়া বেশ স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না। তোমার গোমড়া মুখ রোবট বোনের সাথে থাকতে থাকতে তুমিও অমন হয়ে যাচ্ছ। আচ্ছা আপু, আপনার কোন জন্মের শত্রু? সব সময় আপুর সবকিছুতে দোষ খুঁজে পান। রায়হান ফিস করে বলল, শোনো, হ্যাঁ শালিকা, তোমার আপু তো আমাকে পাত্তা দেয় না। যদি পাত্তা দিত তাহলে তোমার আপুকে মাথায় করে রাখতাম। আমার কে পাত্তা দেয় না বলে রাগাতে ভালো লাগে? যদি এই সুযোগে বোবার মুখে খই ফুটে। সানায়া ড্যাব করে তাকিয়ে রইল। তখনই পাপড়ির রাগান্বিত কণ্ঠ ভেসে আসলো, শোনাই, এই অসভ্য লোকটা তুই কি আজে বাজে শেখাচ্ছে, আর তুই সেগুলো শুনছিস? সানায়া কি বলবে খুঁজে পেল না। লোকটা আপুকে দেখিয়ে ইচ্ছে করে কথাগুলো শুনিয়ে বলছে, তা সানায়া বেশ ভালোই বুঝতে পারলো। আর এও বুঝলো দুজনের মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলছে। দুজনের চোখের দিকে তাকালো। রায়হান মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আর পাপড়ি রাগিয়ে চোখে তাকিয়ে আছে। তোমাকে রাখলে না পুরাই আপেলের মতো লাগে। ইউ নো মাই ফেভারিট অ্যাপেল। পাপড়ি রেগে তেড়ে এসে রায়হানকে চর মেরে বলল, অসভ্য, তার কাটা ছেলের সিনিয়র হই আমি, তোমার মাথায় রেখো। তুই হা করে কি গেলছিস? নিচে চল, আর এই ছেলের সাথে যেন তোকে না দেখি। জুবরান ছাদের দিকে তাকাতেই বুঝলো ওখানে কিছু ঘটছে। 3 তলার ছাদ হওয়ায় সবটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই এলাকাটা কেমন শান্ত নীরব পরিবেশ, তাই এই বিষয়টা কেউ খেয়াল করলো না। আশ্চর্য ব্যাপার হলো লোকটাকে চর খেয়েও খুশি দেখাচ্ছে। সন্ধ্যার পার্টি জমে উঠেছে। বিভিন্ন ক্লায়েন্ট, জুবরানের বন্ধুমহল। সানায়ের এসব গান বাজনা ভালো লাগছে না, তাই চুপচাপ এক কোণে বসে কে কি করছে সবটাই দেখছে। তানিয়া ছোট ছেলেটাকে নিয়ে এসেছে, দেখতে এত কিউট যে সবাই কোলে নিয়ে আদর করছে। সানায়েরও ইচ্ছে করলো কোলে নিতে, উঠতে নিলেই রাহাত এসে পাশে বসে পড়ল। হেই সানায়া, কি অবস্থা? সানায়া মনে মনে বিরক্ত হলেও মুখে প্রকাশ করলো না। বিরক্ত হওয়ার কারণ আছেও বটে, কারণ রাহাত মেয়েবাজ। সপ্তাহে গার্লফ্রেন্ড চেঞ্জ করা তার স্বভাব, এটা অবশ্যই সবাই জানে। আজকাল সে সানায়ার পেছনে বেশি লাগছে। সানায়া মুচকি হেসে বলল, এই তো চলছে। আপনার? কেমনে ভালো থাকি বলো? তোমাকে কবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্টই করো না। আসলে আমি সোশ্যাল মিডিয়ার এতটা অ্যাক্টিভ নই। তোমাকে আমার এই কারণে ভালো লাগে। মানে তুমি সবার থেকে একটু ডিফারেন্ট। ও বাই দ্য ওয়ে, তোমাকে আজ সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। সানায়া ভাইয়া বলায় রাহাতের মুখ শুকনো হয়ে গেল।
সানায়া উঠে গিয়ে কোলে নিল। বাবুটা ড্যাব ড্যাব করে সানায়ার দিকে তাকিয়ে রইল। সানায়া হেসে বলল, হে বাবু, তোমার নাম কি? বাবুটা মুখ দিয়ে বুবু অদ্ভুত শব্দ করলো। কথা বলতে পারো না তুমি? বাপ্পা, এত পিচ্ছি তুমি? আমি ভাবলাম তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব। বাচ্চাটা কি বুঝলো কে জানে, খিলখিল করে হেসে 2 হাত দিয়ে সানায়ার মুখ ছুঁয়ে তালি দিল। সকলে বাচ্চাকে নিয়ে বেশ মজা করলো। সবচেয়ে বড় কথা, বাচ্চাটা অপরিচিত লোকজন দেখে কাঁদছে না, সকলের কুলে যাচ্ছে। জুবরান বন্ধুদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে সানায়াকে দেখছে। জুবরানের কিছু বন্ধু সানায়াকে চিনে, তাই অবাক হয়ে জুবরানকে এটা ওটা প্রশ্ন করছে। তানিয়াও জানতো না সানায়াই সেই মেয়ে। এতদিনে মেয়েটাকে খারাপ মনে হয়নি, যতটা খারাপ আগে শুনেছে। বাবুটা সানায়ের কুলে উঠে আর কারোর কাছে যেতে চাইছে না। সবার মন খারাপ করে বলেছে, খিদা তো করছো গো শাওলা। সানায়ের ঠোঁট উল্টে বাবুটার দিকে তাকিয়ে বলল, দেখছো সবাই কি বলছে, তুমি দুষ্টুমি করছো। হুম হুম হুম। বাচ্চাটা মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করে কি যে বলছে আর হাসছে। কিছুক্ষণ পর তানিয়া এসে বাচ্চাটাকে নিয়ে গেল। সানাইয়া বলল, ম্যাম, বাবুর নাম কি? তানিম। খুব মিষ্টি। ম্যাম, আমি কি এবার যেতে পারি? এখনই যাবে? খেয়েছো তুমি? হ্যাঁ, খেয়েছি। যেতে পারবে তো একা? হ্যাঁ। তানিয়ার থেকে বিদায় নিয়ে পেছনে ফিরতেই রাহাতের সাথে ধাক্কা খেলো। রাহাতের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসে সানায়ের জামার পেটের দিকটা ভিজে গেল। সরি, তুমি এভাবে হুট করে পেছনে ঘুরবে বুঝতে পারিনি। বলে টিস্যু নিয়ে সানায়ের জামা মুছতে এগিয়ে আসতে সানায়ের 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ইটস ওকে, আমি পারবো। আরে আমার জন্য এমনটা হলো, আমি ঠিক বললাম তো আমি পারবো রাহাত ভাই। তানিয়া বলল, ওয়াশরুম থেকে ঠিক করে আসো সানায়া। জি ম্যাম। সানায়া ওয়াশরুম থেকে ঠিক করে বের হতেই পাপড়ি ফোন আসলো। ফোন রিসিভ করে কানে দিতেই পাপড়ি ধমক দিয়ে বলল, বেয়াদব মেয়ে, দিন দিন ওচ্ছনে যাচ্ছিস। রাত 9টা বাজে, এখনো বাসার বাইরে কি করিস? সানায়া লিফটের ভেতরে যেতেই জুবরানও কোথা থেকে লিফটে আসলো। ওরা দুজন ছাড়া লিফটে আর কেউ নেই। সানায়া মুখটা ছোট করে বলল, আমি তো মামুনি বাবাইকে বলেছিলাম আজ দেরি হবে। মুখে মুখে কথা বলবি না। আচ্ছা। আচ্ছা কি হ্যাঁ সব কয়টা? বেয়াদব। তুমি কি রেগে আছো আপু? না। বুঝছি, রায়হান ভাই কিছু বলছে। বেশি বুঝিস না, ছেলেটা তোর মাথা বিগড়ে দিচ্ছে। রায়হান ভাইকে শুধু শুধু ভুল বুঝছো ভাইয়া, আমাকে কখনো মাথা বিগড়ানোর কথা বলেনি। তুই মুখে মুখে কথা বলছিস। আমি মুখে মুখে কথা বলছি না। পাপড়ি হুট করে ফোন কেটে দিল। সানায়া বুঝলো পাপড়ির মাথায় বেজায় গরম, তার উপরে রাগ ঝাড়তেই ফোন দিয়ে এখন বাড়িতে গেলে আরো রাগ ঝাড়বে। সানায়া দীর্ঘশ্বাস ছাড়লো। ইতোমধ্যে লিফট নিচে চলে এসেছে। জুবরানের দিকে না তাকিয়ে হনহন করে বেরিয়ে পড়লো। ভাগ্য ভালো থাকায় সিএনজিও পেয়ে গেল। জুবরান সানায়ার সিএনজির বেশ দূরত্ব রেখে গাড়ি চালাচ্ছে, যাতে সানায়া না বুঝতে পারে। সানায়াকে বাড়ি পৌঁছে যেতে দেখেও আবার পার্টিতে অ্যাটেন্ড করতেই তানিয়া ছোট ছোট চোখ করে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলি? একটু দরকার ছিল। দরকারটা কি সানায়া? যেটা মনে করবি। তুই আমাকে বলিসনি কেন এটাই সানায়া? বললে কি হতো? আমাকে রাগাস না জুবরান। পার্টি এনজয় করো, সব বাদ দে তো। সানায়া বাসায় এসে পাপড়ির রুমে উকি দিতেই দেখলো পাপড়ি গম্ভীর মুখে ল্যাপটপ নিয়ে বসে আছে। পাপড়ির চোখে চোখ পড়তে সানায়া বোকার মতো হে হে করে হাসি দিল। তাতে পাপড়ির কোনো ভাবান্তর ঘটলো না। গম্ভীর মুখে বলল, গাধার মতো হাসছিস কেন? সানায়ার হাসি থেমে গেল। একটু মন খারাপ করে বলল, আমার এত সুন্দর হাসিটাকে তুমি গাধার হাসি বলছো? মনে মেলা কষ্ট পাইলাম। ঢং করিস না, দূর হ আমার চোখের সামনে থেকে। রায়হান ভাই আজ কি ডোজটা বেশি দিয়েছে? এত মেজাজ যে। তোর রায়ান ভাইয়ের গুলি মারি, এবার এখান থেকে যা। সানায়া আর কিছু না বলে চলে আসলো। পাপড়ি আর কাজে মন বসলো না। রায়হান নামক মানুষটা ওকে বড্ড জ্বালাচ্ছে। আজ একটা নিউজ কালেক্ট করে কলিগ আর ও মিলে রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতেছিল। সেখানে কোথা থেকে রায়হান এসে ওর পাশে বসে বলল, বেব, তোমাকে কত কল করেছি, তুমি রিসিভ করছো না কেন? এখনো রেগে আছো? প্লিজ আর রাগ করে থেকো না সোনামোনা। রায়হানকে এখানে দেখে প্রথমে অবাক হলেও রায়হানের কথা শুনে বিষম লেগে যায়। রায়হান ব্যস্ত হয়ে পাপড়িকে পানি খাইয়ে দিল। আরে আরে কি হলো?
এই নাও পানি খাও। পাপড়ির কলিগ এসব দেখে বলল, পাপড়ি, তুমি তো আগে বলেনি তোমার এত হ্যান্ডসাম কেয়ারিং বয়ফ্রেন্ড আছে। পাপড়ি পরিস্থিতি সামলাতে কৃত্রিম হেসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি এখানে কি করছো রায়ান? তোমাকে খুঁজতে খুঁজতে মনের টানে চলে এসেছি। তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা হচ্ছে। রায়হান যেতে না চাইলেও পাপড়ির চোখ দিয়ে শাসানো দেখে চলে গেল। পাপড়ির কলিগ একটার পর একটা প্রশ্ন করছে কিভাবে ওদের প্রেম হলো, কোথায় ফার্স্ট দেখা হলো, ও সেগুলোর মিথ্যে উত্তর দিতে দিতে হিমশিম খাচ্ছে। এদিকে কলিগ অফিসে গিয়ে রায়হানের কথা বলছে, সবাই দেখতে চাইছে। পাপড়ি পারে না তো এখনই রায়হানকে সামনে পেলে ইচ্ছে মতো কয়েকটা চর মারতে পারলে শান্তি পেত। কামিন। সানায়া কেবিনে গিয়ে কাচুমচু করে বলল, জি স্যার। এখন কয়টা বাজে? এখন কি অফিস টাইম? আপনি কি নিজের ইচ্ছে মতো অফিসে আসেন প্রতিদিন? ফাইলগুলো নিয়ে যান, কাজ ঠিকঠাক ভাবে টাইমলি চাই আমার। জি স্যার। সানায়া যাওয়ার দিকে শক্ত চোখে তাকিয়ে রইল জুবরান। সানায়া ডেস্কে গিয়ে মাথা চেপে ধরে বসলো, বড্ড মাথা ব্যথা করছে। তার উপরে আবার জুবরানের অর্ডার। সানায়া বেশ বুঝতে পারছে জুবরান ওকে কাজ দিয়ে টাইট করে দিতে যাচ্ছে। রাহাত এসে বলল, বিউটি কুইনের মাথা ব্যথা নাকি? চল দেখে আসি। না ঠিক আছে রাহাত ভাই। শেষে ভাই লাগাও কেন? তো তোর লাগে। সানায়া হাসলো, কিছু না বলে কাজে মন দিল। জুবরান প্রথম দিন অফিসে এসে সবাইকে দৌড়ের উপর রাখছে। সবাই বিরক্তি হচ্ছে, আবার ভয়ও পাচ্ছে। সানায়া বেশ কয়েকটা জায়গায় জবের অ্যাপ্লাই করেছে। ও ভেবেই ফেলেছে এখানে কাজ করবে না, কিন্তু ঢাকা শহরে একটা ভালো বেতনের চাকরির বড্ড অভাব। সানায়া ফাইলের কাজ শেষ করে জুবরানের রুমে যেতেই জুবরান বলল, আজ শারমিন চৌধুরীর মেয়ের বিয়ের প্রোডাক্ট সেল করার কথা ছিল, করেছেন সেটা? স্যার ওটার একটু ফিনিশিং বাকি। সানায়ার কথা শেষ না হতেই জুবরান চেঁচিয়ে উঠল, হোয়াট? আজ সেল করার কথা ছিল, এখনো সেটার ফিনিশিং বাকি? এভাবে কাজ করছেন আপনারা? সানায়া ভয়ে পেয়ে শুকনো ঢোক গিলে বলল, সরি স্যার, ব্যাপারটা দেখছি। আজকের মধ্যে যেন তাদের হাতে প্রোডাক্ট পৌঁছে যায়। এই বড় অর্ডারটা আপনারা গুরুত্ব সহকারে করতে পারলেন না, এমন করে বিজনেস লাঠে উঠাবে বলে ভেবেছেন আপনারা? সানায়া বাঘের খাঁচা থেকে বেরিয়ে শোরুমে গিয়ে কাজে তাড়া দিতে বলল। ভয়ের চোটে দুপুরে খাবারও খেতে ভুলে গেল। প্রোডাক্টটা সেল করে 4টার দিকে ক্যান্টিনে গিয়ে বসে অর্ডার দিতেই বসবেই আবার জুবরানের ডাক পড়লো। অর্ডার ক্যান্সেল করে জুবরানের কেবিনে যেতেই জুবরান বলল, কাজটা কি হয়েছে? জি স্যার। কালকের অর্ডারগুলো আজকের মধ্যে শেষ করে রিসিভ করে কাল সকাল সকাল পাঠিয়ে দিতে বলুন। জি স্যার। সকলে ভেবেছিল জুবরান নরম মনের মানুষ হবে, কিন্তু প্রথম দিন অফিসে এসে যে ভেলকি দেখালো তাতে সকলে ভয়ে আছে, কখন ভুল করে আর কখন ফায়ার করে দেয়। পাপড়ি আজ অফিস থেকে দুপুরে চলে এসেছে। অফিসেও এখন আর শান্তি পাচ্ছে না। বাদর ছেলেটাকে সবাই দেখতে চাইছে। পাপড়ি সত্যি কথাটা বলতেও পারছে না, কিভাবে বলবে? তার বয়সে ছোট ছেলে তার পেছনে পড়ে আছে, সকলে কি ভাববে? তাই আর অফিসে টিকতে না পেরে বাসায় এসেছে। বিকেলে রায়হানকে ধরে ইচ্ছে মতো চড়িয়ে নিবে। পরিকল্পনা অনুযায়ী বিকেলে ছাদে গিয়ে দেখলো রায়হান আছে, কিন্তু বিপত্তি বাঁধলো রায়হানের মাকে নিয়ে। পাপড়িকে দেখে হাসি মুখে গল্প জুড়ে দিলেন। রায়হান ভদ্র ছেলের মতো বসে আছে, মাঝে মাঝে মায়ের চোখের আড়ালে পাপড়িকে চোখ মেরে চালাচ্ছে। রায়হানের মা অন্যদিকে ফিরতেই পাপড়ি রায়হানের পিঠে দুম করে বসিয়ে দিল। রায়হান ব্যথাত শব্দ তুলতেই রায়হানের মা প্রশ্ন করলো, কি হয়েছে? রায়হান মুখে কৃত্রিম হাসি টেনে বলল, কই কিছু না। পাপড়ি মুখ টিপে হাসলো, বেশ শান্তি শান্তি ফিল হলো ওর। রায়হান বিড়বিড় করে বলল, গুন্ডি কেমন খেলে? রায়হান বুঝতে না পেরে বলল, কি কেমন খেলাম? দুম। রায়হান চোখ পাকিয়ে তাকালো। বাচ্চাটা ফিস ফিস করে বলল, বলে দেব কিন্তু। রায়হান মুহূর্তে পাল্টে খেয়ে বলল, তুই তো অনেক কিউট, চকলেট খাবি? সানায় বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লো, আর ওঠার শক্তি নেই ওর। শাইলা হাসান ভাত এনে নিজের হাতে খাইয়ে দিল সানায়াকে। কিভাবে বুঝে যাও বলো তো? মায়েরা বুঝতে পারে। অফিস থেকে ফিরে ঘুম দিয়ে উঠে কফি বানিয়ে বারান্দায় এসে দাঁড়ালো জুবরান। পুরো ফ্ল্যাটে ও ছাড়া কেউ নেই, অথচ দিনগুলো অন্যরকম হওয়ার কথা ছিল। সেই যে বাড়ি থেকে অভিমান করে চলে আসলো, আজ 6 বছর কারো সাথে দেখা হয়নি, কিন্তু কথা হয়েছে মা কান্নাকাটি করে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ও ফিরেনি। জুবরান কফি খেতে খেতে ব্যস্ত শহর বিলাস করছিল। তখনই ওর ফোনে কল আসে বড় ভাইয়ের মানিকের থেকে। ফোন রিসিভ করে কুশলাদি বিনিময় করে মানিক বলল, দেশে ফিরছিস?
হ্যাঁ। অনেক তো হলো, এবার বাসায় ফির। যেটা সম্ভব না সেটা বলবেন না। তুই যখন বাসায় ফিরবি না তাহলে আমাদের সবার জন্য গিফট পাঠিয়েছিস কেন? সানায়া কোথায় ভাইয়া? ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, সবাই এসে বাড়ির আদরের ছেলের কথা শুনছিল। কিন্তু হঠাৎ এতগুলো দিন পর শাইনার কথা শোনায় সবাই চমকে গেল। মানিক একটু সময় নিয়ে উত্তর দিল, আছে। কোথায় দাও তো কথা বলি। রুমে আছে, পরে বলিস। মিথ্যা বলা আমি পছন্দ করি না ভাইয়া, রাখছি। রাগে জুবরানের শরীর কাঁপছে, কিভাবে এতগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাবে বুঝতে পারছে না। ফোনের গ্যালারিতে গিয়ে হাসি খুশি পরিবারের ছবি জুম করে দেখছে। ওর কাছে মনে হচ্ছে এই তো কিছুদিন আগেও সবাই একসাথে ছিল। অতীত সময়টা তখন জানুয়ারি মাসের প্রথম শীতের কুয়াশায় ঢাকা ছোট চাঁদপুর শহরে 4 তলা বাড়িটা জুড়ে জয়েন্ট ফ্যামিলি থাকে। আজকালে এমন জয়েন্ট ফ্যামিলি খুঁজে পাওয়া যায় না। সকলে এ পরিবারে গুণগান করে শুনতে বেশ লাগে। সকালে উঠতে বাচ্চা কাচ্চাদের কান্নাকাটি। এই শীতের সকালে লেপ ছেড়ে কিছুতেই উঠবে না। বাড়ির গিন্নিরা বাচ্চাদের ঠেলে ঠুলে স্কুলের জন্য রেডি করছে। জুবরান ভোরবেলা উঠে পড়তে বসছে, তার এয়ার চেঞ্জ পরীক্ষা চলছে। জুবরান সায়নার রুম ক্রস করছিল, তখন ঘুমাচ্ছে দেখে গিয়ে সায়নার গায়ে পানি ঢেলে দিল। সায়না চিৎকার দিয়ে উঠে বসে বলল, পাপা বাঁচাও, পানিতে ডুবে গেলাম। পরক্ষণে জুবরানকে দেখে রাগী চোখে তাকিয়ে বলল, জুবারের বাচ্চা, এটা কি করলি? শীতে আমি মরে গেলাম। নাটক বন্ধ করে স্কুলে যা। সায়নার চিৎকার শুনে জুলেখা এসে সায়নার অবস্থা দেখে বলল, জুবরান একটা ভালো কাজ করছিস, না হলে এই মেয়েকে উঠাতে আমার সময় শেষ হয়ে যেত। আম্মু, তুমি জুবারের মা নাকি আমার মা? অবশ্যই আমার মা। আর তুই আমার নাম ধরে ডাকছিস, তার জন্য তোর পানিশমেন্ট তুলে রাখা হইল। তুই যা বাবা, তোর এক্সাম, ওর উপরে মাথা গরম করিস না। প্রতিদিন সকালে এমন দুষ্টু মিষ্টি কাটতো। সন্ধ্যায় পড়াশোনা শেষ করে সবাই একসাথে গল্প হাসি মজায় মেতে উঠত। জুলেখা জিনিয়া যমজ বোন, আবার দুজা। জিনিয়ার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও জুলেখার বিয়েটা প্রেম করে করেছিল, তাও ভাগ্যক্রমে একই বাড়িতেই হয়। সব সুখের হলেও জিনিয়ার 2টা ছেলে হয়ে গেল। জুলেখার প্রেগনেন্সিতে কমপ্লিকেশন থাকায় অনেক কষ্টের পর সায়ানা হয়, সেজন্য সায়ানার আদরের শেষ নেই। এমন একদিন স্কুল থেকে এসে সায়ানা আবদার করলো তার ফোন লাগবে। ক্লাসের সবার ফোন আছে, শুধু ওর নেই। কেউ দিতে রাজি হলো না। সায়ানা কান্নাকাটি করে রাজি করিয়ে নিল, কিন্তু পেকে বসলো জুবরান। সে কিছুতেই সায়ানাকে ফোন কিনতে দিবে না। সায়ানার ফোন কিনে দিবে না শুনে সেই সুখে খাওয়া দাওয়া বন্ধ করে দরজা বন্ধ করে বসে রইল। ফোন কিনে না দিলে নাকি সে রুম থেকে বের হবে না। জুবরানের মন গলে গেল, রাজি হলো ফোন কিনে দিতে। ফোন কিনে এনে সায়নার দরজার সামনে দাঁড়িয়ে বলল, সানায়া দরজা খোল, ফোন নিয়ে নিচ্ছি। সায়না প্রথম বিশ্বাস না করে বলল, মিথ্যা বলছো, আমি জানি। সত্যি কি মিথ্যা? দরজা খুলেই দেখ। সায়না দরজা খুলে শুকনো মুখে হাসি ফুটলো ফোন দেখে। সায়নাকে দরজা খুলতে দেখে সকলেই চলে গেল। ও খুশিতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জুবরানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাইয়া। জুবরান চমকে সায়নাকে সরিয়ে দিয়ে বলল, কি করছিস? বড় হয়েছে, এখনো সেন্স হয় না তোর? সায়না ফেল করে তাকিয়ে বলল, কেন, কি করেছি আমি? জুবরান গম্ভীর মুখে বলল, যখন তখন জড়িয়ে ধরবি না। কেন? তুমি তো আমার মিষ্টি ভাইয়া। আমি তোর ভাইয়া না। সায়না মন খারাপ হয়ে গেল। ও ফোন কেড়ে নিয়ে বলল, যাও, আমার ভাইয়া হতে হবে না, আমার মানিক ভাইয়া আছে। জুবরান সে কথায় প্রতি উত্তর না করে বলল, ফোনে জিমেল ফেসবুক সব খুলে দিয়েছি। আচ্ছা। জুবরান চলে যেতে নিলেও ফিরে এসে বলল, কোনো উল্টাপাল্টা কিছু না দেখি, যদি দেখি ফোন নিয়ে নিব। তুই কাঁদতে কাঁদতে মরে গেল, আর ফোন দিব না। সায়না ভেসকে কেটে বলল, দেখা যাবে। সায়না নতুন ফোন পেয়ে মহা খুশি হয়ে ফ্রেন্ড ফেসবুকে অ্যাড করছে। সায়না তো জানে না ওর ফোনে যা করবে জুবরান সেটা দেখতে পারবে, এমনকি ফেসবুকের পাসওয়ার্ডও জুবরানের জানা। বোকা মেয়ের মাথায় এসব কিছুই আসেনি। ফেসবুকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সব অ্যাকসেপ্ট করে মেসেজ দিয়ে সবার সাথে কথা বলে, তার অধিকাংশই সব ছেলে। জুবরান চুপচাপ সবটা সহ্য করে সানায়াকে কিছুই বলে না। ফোন পেয়ে সানায়া পড়াশোনার মন নেই, সারাদিন ফোন নিয়ে থাকায় পড়ার বইয়ের মধ্যেও ফোন লুকিয়ে চালায়। হঠাৎ একদিন রাতে সকলেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। জুবরান পড়া শেষ করে ফোন হাতে নিয়ে সানায়ার ফোনে চেঞ্জ চালু করলো। দেখলো সানায়ার ফোনে অ্যাডাল্ট ভিডিও দিয়েছে কোনো এক আইডি থেকে। জুবরান চমকে গেল, দেখলো সানায়ার প্রতিক্রিয়া কি হয়। সানায়া বাজে ভিডিও পেয়ে রেগে গিয়ে বলল, এসব কি? এসব দিচ্ছ কেন? সানায়ার ফ্রেন্ড বলল, দেখ মজা পাবে। না,
এসব খারাপ। আরে খারাপ হবে কেন, ভালোই দেখ। সানায়া আর তার মেসেজে রিপ্লাই করলো না। নীরবতায় সম্মতির লক্ষণ ভেবে জুবরান রুম থেকে বের হয়ে সানায়া রুম লক করে না, আর মা বাবা ছাড়া কেউ আসলে নক করে আসে। কে? আসো। জুবরান দরজা ঠেলে ভেতরে গিয়ে বলল, কি করছিলি? সানায়া ভয় পেয়ে গেল, বলল, ঘুমাবো। ফোনে কি করছিলি? কই কিছু না তো। নিজেকে এতটা চালাক ভাবিস না। তোর বাবা মা আমি কিন্তু এখনো কিছু বলিনি। এসব কি বলছো? তোর ফ্রেন্ডসটি এত ছেলে কেন? তাদের সাথে তোর এত কি কথা? কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন বল? আসলে ফেসবুক চালানোর দরকার নেই। সানায়া চোখ ছলছল করে তাকিয়ে বলল, সরি, আর হবে না এমন। সব কটাকে ব্লক মার। সানায়া ফোন এগিয়ে দিয়ে বলল, তুমি দিয়ে দাও। আম্মু, পাপাকে বলো না প্লিজ। জুবরান কিছু বলল না। সানায়া কয়দিন ভালোভাবে ছিল, কিছুদিন পর তার মাথায় আবার ভূত চাপলো, ও টিকটক করবে, রিং লাইট কিনে দিতে হবে। সবাই বুঝতে পারলো সানায়া দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। আবার কিছু বললেও খাওয়া দাওয়া বন্ধ করে দরজা বন্ধ করে দেয়। আদুরে মেয়ে না, আবার কোনো ভুল স্টেপ নিয়ে বসে। ভয়ে আর কেউ কিছুই বলে না। দিন যাচ্ছে, সানায়ের পাগলামি বাড়ছে। জুবরান গ্রাজুয়েট হয়ে বেরিয়ে এসেছে, আর কিছুদিন পর দেশের বাইরে যাবে উচ্চ শিক্ষার জন্য। তখন সানায়া মাত্র ক্লাস 10-এ। ভদ্রবাড়ির কোন মেয়েটা এভাবে ক্যামেরার সামনে ধেই ধেই করে নাচে? দেখাতে পারবি আমাকে? আর তোর না সামনে এসএসসি পরীক্ষা, সারাদিন পড়াশোনা না করে নাচানাচি করলে ফেল করি ফেল, তখন তোর এই টিকটক এসে সান্ত্বনা দিবে না, উল্টো হাসাহাসি করবে, মজা নেবে। সানায়া দেখলো রিং লাইট স্ট্যান্ডে বসানো ফোনের টাইম সেট করা 30 সেকেন্ডের নাচের ভিডিওর জায়গায় থাপ্পড় মারার ভিডিও হয়ে গেছে। সেটা দেখে সানায়া গালের ব্যথা ভুলে গিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, এই তোমার সাহস কেমন করে হয় আমার ভিডিও নষ্ট করার, আবার আমাকে মারছে। সাহসেরা দেখলি কি? বাসার কেউ কিছু বল না দেখে মাথায় চড়ে বসছিস, আবার অবদ্ধরের মতো চিল্লাস। সেটাই তোমার সমস্যা কি? আমার পেছনে কেন পড়েছো? আমি তোমার ব্যাপারে কোনো কথা বলি? তুমি কেন আমার ব্যাপারে 14 ইঞ্চি লম্বা হাতির সুরের মতো নাকটা আমার কাজে বাঁকড়া দাও? আমি তো তোর মতো অভদ্রতা আমি করি না, আর না তোর মতো থার্ড ক্লাস ওয়ার্ড ইউজ করি, তাই স্কিপ পাস না কিছু বলার। কথাটা বলে জুবরান আর দাঁড়ালো না, গটগট করে চলে গেল। সানায়ার রাগে সাপের মতো ফোঁস করতে লাগলো। ফোনটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দিল। আয়নার সামনে গিয়ে গালটা ভালো করে দেখলো। জুবরান যে গালে চড় মারছে সে গালে 3 আঙ্গুল ছাপ বসে গেছে। সানায়া রাগে দুঃখে কান্না পাচ্ছে, মনে মনে বলল, এই গাল নিয়ে কিভাবে ভিডিও বানাবে? এই দাগ ঢাকার মতো মেকআপ করে ভূত হতে হবে। না, এই জুবরানের বাচ্চাকে কঠিন থেকে কঠিনত শাস্তি দিতে হবে, না হলে এই কুত্তা বিলাইয়েটার দিন দিন সাহস বেড়ে যাইতেছে। যখন তখন আমার সুন্দর গালটা ঠাস ঠাস করে মেরে লাল করে দিচ্ছে। আজই এর বিচার চাই, আজই এর বিচার চাই। মামুনি, মামুনি, ও মামুনি, ও মামুনি গো। ঝিনিয়া বেগমের কাছে গিয়ে আচ্ছা করে বিচার দিল। তিনিও জুবরানকে বকে দিল। তাতে অবশ্যই জুবরানের কিছু যায় আসলো না। জুলেখা মেয়ের বিরুদ্ধে গিয়ে জুবরানকে সাপোর্ট করলো। তাতে সানায়া রেগে কান্না করতে করতে রুমে চলে গেল। বর্তমান জুবরান হেসে ফেলল সানায়ার পাগলামির কথা ভাবতে ভাবতে। আজ ছুটির দিন। সানায়া প্রতিবার ছুটির আগের দিন ভাবে কাল সারাদিন ঘুমাবে, কিন্তু সেটা সম্ভব হয় না ওর ফ্রেন্ডদের জন্য। এবারও তাই হলো। সকালবেলা ফোন দিয়ে ওর মিষ্টি ঘুম ভাঙিয়ে দিল। ফোন তুলতে মিষ্টি কণ্ঠে বাচ্চা মেয়েটা বলল, ফুফুমনি তুমি আসবা না? ওর পাশ থেকে বলল, ফুপি না খালামুনি বলো মা। এই না মা, তুমি ফুফিমনি বলবা। শুরু হলো ঝগড়া। বাচ্চাটা ভয়ে কেঁদে দিল বাবা মার ঝগড়া দেখে। সানায়া বিরক্তি হয়ে বলল, মামনি কাঁদে না, মনি আসছে, ওকে কাঁদে না বাচ্চা। সানায়া হেলতে তুলতে ফ্রেশ হতে গেল। আজ ছুটির দিন হলেও পাপড়ির ছুটি নেই। সাংবাদিকদের ছুটি থাকে না, তাদের খবর খুঁজতে বের হতে হয় এ গলি সে গলি। তাদের হাড়ির খবর বের করে ফাঁস করতে হয়, আবার মাঝে মাঝে ভুল খবরও ছাপিয়ে ফেলে অজান্তে। পাপড়ি প্রতিদিনের মতো আজ ভোরেও ছাদে আসলো। রায়হানকে দেখে একটু চমকালো। এত সকালে ও এ ছেলে ছাদে আসে না। সন্ধিহান চোখে তাকিয়ে বলল, এখানে এখন কি করছো? তাহার অপেক্ষায়। আমার সাথে বেয়াদবি করবা না। কেন? আপনি কোন দেশের প্রেসিডেন্ট? পাপড়ি রাগী চোখে তাকিয়ে বলল, কি সমস্যা? তোমার জন্য আমার সব জায়গায় ফেস লস হতে হয়। তোমার আইডিয়া আগে কোনো সব সময় সব জায়গায় মজা মানায় না। তুমি তো বাচ্চা নাও যে বুঝবে না। ভালোবাসি, মেনে নিলেই হয়। সকাল সকাল মেজাজ খারাপ করো না রায়ান। ইস, তোমার মুখে আমার নাম শুনে মেয়ে তো মার গিয়া। পাপড়ি রেগে ধ্যাত বলে চলে গেল।
আসছেন মহারানী, তা এত তাড়াতাড়ি আসে কেন? সানায়া মিলির গাল টিপে বলল। রাগ করে না পলির আম্মু। শর্ত, একদম আদিক্ষেতা করবি না। সানায়া রুমে ঢুকে মিলির আর সুমনের বাচ্চাটাকে আদর করে চকলেট দিল। এই ফ্ল্যাটটা তেমন বড় না, 2টা রুম আর একটা বাথরুম আর রান্নাঘর। মিলি আর সুমনের বাড়ি থেকে কেউই ওদের বিয়েটা মেনে নেয়নি। কারণটা ওদের ভুল। বিয়ের আগে মিলি প্রেগনেন্ট হয়ে যায় না, এই সমাজের মানুষ মেনে নেয় না, তাই বন্ধুমহল মিলে ওদের বিয়ে দিয়ে দেয়। ওদের খারাপ ভালো সময় পাশে থেকে সবটা সামলে দেয়। সানায়া পাশের রুমে গিয়ে দেখলো সকলে চলে। কিছুই হবে না, উঠ। সানায়া সিয়ামের বাহুতে চাপড় মেরে বলল, সাব্বাস বন্ধু, তুই তো বাঘের বাচ্চা। সিয়াম ভাব নিয়ে বলল, আই নো। জুন ফোন টিপতে টিপতে বলল, গাইস গুগলে সার্চ দিলাম কিভাবে বন্ধুর। আরে সেমরি, রাখ তোর গুগল। সানায়া সবাইকে ইশারায় চুপ করতে বলে বলল, নোমান, তুই শুয়ে আছিস এভাবে? শুয়ে থাকলে লাভের লাভ কিছুই হবে না, উল্টে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবি সারা জীবনের জন্য। চাকরি পাওয়ার জন্য তো সারা জীবন পড়ে আছে। চাকরি তুই পেয়ে যাবি, কিন্তু রাহিকে একবার হারিয়ে ফেললে হার পাবি না। নোমান এবার উঠে বসে বলল, তাহলে আমাকে কি করতে বলছিস? পালা। হোয়াট? পাগল হয়ে গেছিস তোরা? শেষ মুহূর্তে একটা অপশন ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কিভাবে? সাদিয়ার বিয়ে কখন? সন্ধ্যায়। ওকে, সন্ধ্যা হলে সবাই মনোযোগ দিয়ে সানায়ার কথায় মন দিল। আমরা মেয়েরা যাব সাদিয়ার ফ্রেন্ড হয়ে, আর তোরা ছেলেরা সাদিয়ার বাড়ির পেছনে গেট থেকে কিছু দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবি। গাড়িটা ভাড়া করতে হবে, কিন্তু আর শোন, গাড়ি থেকে নামবি না, কেননা সাদিয়ার ভাই নোমানকে ভালোভাবে চিনে, আর বাকি দায়িত্ব আমাদের। জুন বলল, চিল ব্রো, বন্ধুর জন্য জেল থেকেও ঘুরে আসবো। মিলি বলল, কতদিন পর আমরা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। সানায়া বলল, ও হ্যালো ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন না? আপনি কাজী অফিসে সব রেডি করবেন। ইম্পসিবল, আমি তোদের সাথে যাব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কলা কৌশলে বন্ধুর জন্য তার বান্ধবীরা সেজে গুজে বাঘের খাঁচায় ঢুকলো। নোমানের বুক দুরু দুরু করছে। সে কখন গিয়েছে এখনো তাদের খোঁজ নেই। সানায়া, জুন, সাদিয়া পাশে গিয়ে বসতে সাদিয়া অশ্রুসিক্ত নয়নে তাকালো। ওরা চোখ দিয়ে আশ্বাস দিল। সন্ধ্যায় যখন বর এসেছে বলে ছুটোছুটি শুরু করলো, সাদিয়ার পাশ থেকে উঠে বরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। সানায়া, জুন এই সুযোগটাই লুফে নিল। সাদিয়ার বেলকনির পাশে একটা মই ছিল। জুন সেটা দিয়ে আগে নেমে গিয়ে দেখলো কেউ আছে কিনা। বাড়ির পেছন দিক হওয়ায় কেউ নেই। ওদেরকে ইশারায় করতে ওরাও নিচে নেমে গেল। বিপদের উপরে বিপদ হয়ে দাঁড়ালো। দৌড়াতে গিয়ে ওর জুতা ছিঁড়ে গেল। অত সব না ভেবে জুতা হাতে 3টা মেয়ে দৌড় দিল। গাড়ির কাছে আসতেই নোমান দৌড়ে এসে সাদিয়াকে জড়িয়ে ধরল। সব বাধা বিপত্তির পরও ওদের বিয়ে শেষ হলো। নোমান ওদের ট্রিট হিসাবে আইসক্রিম খাওয়াবে বলল। সকলে মেনে নিয়ে আইসক্রিম পার্লারের দিকে গেল। সানায়া হাঁটতে পারছে না, পায়ে ইট পাথর ফুটে গিয়েছে। সিয়াম খেয়াল করে বলল, বান্ধবী, তোর কি হলো আবার? আরে তোর মাথা হয়েছে। সিয়াম ফাজলামি করে বলল, খোড়া মঞ্জুরের খোদা বউ। সানিয়া রেগে হাতে থাকা জুতো ছুঁড়ে মারল। জুবরানের আজকের দিনটা মোটেও ভালো যায়নি। সানায়াকে এক পলক দেখার জন্য মনটা ছটফট করছে। সানায়ার বাসার সামনেও গিয়েছিল ওকে দেখতে পাওয়ার আশায়, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও ওর দেখা মিলে না। হতাশ হয়ে মন ভালো করার জন্য শপিংয়ে এসেছিল, কিন্তু কিছু কিনতে পারলো না। নিজের উপর বিরক্ত হয়ে শপিং মল থেকে বের হয়ে সানায়ার কণ্ঠ কানে এসে বাজলো। তড়িৎ গতিতে পেছনে ফেলল। সানায়াকে বাসন্তী রাঙা শাড়িতে দেখে চমকালো। ওকে বেশ সুন্দর লাগছে। ছোটাছুটি করার জন্য মুখে বিন্দু বিন্দুর জলরাশি জমে আছে। ডান হাতে আইসক্রিম খাচ্ছে আর ফোনে কথা বলছে। সানায়া তখন শায়লা হাসানকে বোঝাতে ব্যস্ত। ও মামুনি গো, প্লিজ আজকের দিনটা থাকি না, প্লিজ প্লিজ। কাল অফিস করে বাসায় যাব, প্লিজ আমার লক্ষ্মী সোনা মামুনি। জানো কি কি হয়েছে আজ? সবটা বাসায় গিয়ে বলবো। অনেক জোরাজুরির পর শায়লা হাসান রাজি হলেন। জুন বলল, বান্ধবীর ফুলসজ্জায় ফুল কিনবি না? অবশ্যই। সিয়াম বলল, এই ফুল কেনার দায়িত্ব আমার। বন্ধু, আমার একটা জুতা কিনে দে না, আমার জানেমান। তোর জানেমানের গুলি মারি। তুই আমাকে না রাগালে এমন হতো না। জুবরান হেলমেট পরে থাকায় সানায়া চিনতে পারল না।
সিয়াম রাগী চোখে ধমক দিল। জুন সানায়া ওকে পাত্তা দিল না। সানায়া শাড়ির কুচি ধরে হাঁটা লাগিয়ে বলল, ওকে যা, ফকিন্নিকে একটা জুতা গিফট করলাম, আমার জন্য দোয়া করে দে যেন আমি সুন্দরী বউ পাই। দোয়া করি তোর বউ যেন তোকে টাইট দিয়ে সোজা করে ফেলে। সানায়া শাড়ির কুচি ধরে হাঁটা লাগিয়ে বলল, তোরা ফুল কিনে আন, আমি চলে যাচ্ছি। এ মেন্টাল, দাঁড়া। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তুই মিলি, সুমন ওদের সাথে গেলেই পারতি। আমি কি জানতাম তোরা দাঁড়িয়ে ঢং করবি? এমনিতেই পালাতে গিয়ে আমার পা শেষ, ঝালা করছে। তাছাড়া আমাকে আর জুনকে যদি ওই লোকগুলো দেখে ফেলে তাহলে আরো কথাও নেই। বন্ধু জন্য সত্যি সত্যি জেলে যেতে হবে। জুবরানের এদের কোনো কথায় বোধগম্য হচ্ছে না, কিন্তু এটা বেশ বুঝতে পারছে এরা কোনো একটা গন্ডগোল পাকিয়ে আসছে। কাল রাতে দেরিতে ক্লান্ত হয়ে ঘুমানোর কারণে সকলে এখনো ঘুমাচ্ছে। সানায়া ঘুম থেকে উঠে দেখলো সকলে বেঘরে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। মিলি, পলি, সুমন খাটে শুয়ে আছে, সিয়াম সোফায়, সানায়া আর জুন ফ্লোরে। উঠে দাঁড়িয়ে বুঝতে পারলো পায়ের অবস্থা খুব একটা ভালো না। ফ্রেশ হয়ে সকলের জন্য চা বানালো, তার মধ্যে সকলে উঠতে লাগলো। সকলে মিলে গল্প করতে করতে চা শেষ করলো। সিয়াম নবদম্পতির রুমে কান পেতেও কিছু শুনতে না পেরে বলল, এদের কি এখনো বাসর শেষ হয়নি নাকি? ওর কথা শেষ করতে পারলো না, তার আগে সুমন বলল, বেফাস কথা বলিস না সাদিয়া, বেচারি লজ্জায় পড়বে। আরে ওরা আমাদের জানিয়ে বাসর করতে পারবে আর আমরা বললেই দোষ? নোমান রুম থেকে বের হয়ে আসলো। সকলে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে বলল, কিছু হয়েছে? তা তো তুই ভালো জানিস। ফাজলামি করিস না, সিরিয়াস হয়ে আমার কথাটা শুন। হুট করে বিয়ে করেছি, আমার বাসায় তো কেউ জানে না। বাবা জানলে আমাকে পিটিয়ে ছাল তুলবে। আমি কি করব বুঝতে পারছি না। সকালে নাস্তা করে আমার বাসায় যাব, তোরাও সাথে যাচ্ছিস? সবাই বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ইম্পসিবল। দেখ, আমি না শুনতে চাই না, তোরা থাকলে আমি একটু সাহস পাবো। সানায়া একটু ভেবে বলল, আমার অফিস আছে, নতুন বস। প্লিজ বান্ধবী, একটু ম্যানেজ করে নে। আচ্ছা দেখছি। সকালে নাস্তা শেষ করতে করতে সকলে প্ল্যান করে নিল কিভাবে ওখানে গিয়ে কি বলবে। বেফাস কথা বললে তো সমস্যা। এদিকে সানার টেনশন হচ্ছিল জুবরানকে কথাটা কিভাবে বলবে। যদি রেগে মেগে উল্টাপাল্টা বলে তখন সানায়েরই কষ্ট হবে। সানায়া বেশি না ভেবে ফোন দিল জুবরানের ফোনে। দুবারের বার ফোন ধরলো, কেননা জুবরান অবাক হয়েছিল সানায়া হঠাৎ ফোন দিচ্ছে কেন। আসসালামু আলাইকুম স্যার। জুবরান গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। স্যার ফোন দিয়ে কি ডিস্টার্ব করলাম? সানায়ার প্রশ্নের উত্তর না দিয়ে জুবরান বলল, কোনো দরকারে কি ফোন দিয়েছেন? জি স্যার, আসলে আমি আজ অফিসে আসতে পারবো না। আজ দিনটা কি আমাকে ছুটি দিবেন প্লিজ? আপনি কয়দিন হলো যেন অফিসে জয়েন করেছেন? জি 4 মাস। আগে কয়বার ছুটি নিয়েছেন? একবারও না। আজ আমার কিছু প্রবলেমের জন্য ছুটি চাইছি। ওকে, কাল থেকে যেন মিস না হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। ফোন কেটে সানায়া হাঁপ ছেড়ে বলল, যাক ছুটি পাইলাম। সুমন বলল, নোমান বেবি, তুমি যেন বাবার ভয়ে প্যান্টে 1 নম্বর 2 নম্বর করে দিও না প্লিজ। নোমানের মুখ চুপসে গেল। চুন বলল, আচ্ছা থাক, বেচারাকে আর পচাস না। সানায়া বলল, চল বেরিয়ে পড়ি, আমি আবার বাসায় যাব, শরীরটা ভালো লাগছে না। সানায়া, মিলি, সুমন, জুন, সিয়াম, নোমান, সাদিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নোমানের বাবার সামনে। তিনি কঠিন চোখে সবাইকে পর্যবেক্ষণ করছে। গম্ভীর কণ্ঠে বলল, কি সকলে একসাথে কোনো মতলবে? নোমান আমতা আমতা করে বলল, বাবা আমি আসলে। কি বলতে চাও সোজা সাপটা বলো। নোমান জোরে শ্বাস নিয়ে বলল, বাবা আমি বিয়ে করে ফেলেছি। নোমানের বাবা মা হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। এমন কিছু শুনবে আশা করেনি। নোমানের বাবা কটাক্ষ করে বলল, বাহ, বিয়ে করেছে তা বউকে কি খাওয়াবে শুনি? নিজে তো কিচ্ছু করতে পারো না, আবার একজন বিয়ে করে নিয়ে এসেছো। বিয়ে মানে বুঝো তুমি? আর তোমরা তোমাদের বন্ধুকে কিভাবে সাপোর্ট করলে? মেয়ের বাবা মা জানে ও বেকার, তা নাকি তুলে এনে বিয়ে করেছো? সানায়া বলল, আঙ্কেল ছোট মুখে বড় কথা বলছি, ক্ষমা করবেন। ওরা দুজন দুজনকে ভালোবাসে। চাকরির জন্য তো গোটা জীবন পড়ে আছে। আল্লাহ দিলে ইনশাআল্লাহ ও চাকরিও পেয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন তো, ও যদি একবার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে, ও কি ফিরে পাবে? পাবে না। সে তো তখন অন্য কারো, তখন চাকরি নিয়ে আপনাদের চাপে বিয়ে করবে, কিন্তু সে সংসার, সুখ বা ভালোবাসা নামক কিছুই থাকবে না।
কিছু ভুল বললে ক্ষমা প্রার্থী। সুমন বলল, আঙ্কেল, আমরা আবেগের বয়স পেরিয়ে এসেছি, লাইফের অনেক ভুল করেছি, কিন্তু ভালোবাসার মানুষটার হাত ধরেছি মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য নয়। নোমানের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, মেয়ের বাবা মা জানে? জুন বলল, না আঙ্কেল, পরিস্থিতিটা এমন ছিল যে ওদের এভাবে বিয়ে করতে হয়েছে। সাদিয়ার সামনে গিয়ে বলল, নাম কি? জি, সাদিয়া সুলতানা। নোমানের মা, ওকে রুমে নিয়ে যাও। সকলের মুখে হাসি ফুটে উঠল। সাদিয়াকে নিয়ে যেতেই নোমানের বাবা বলল, যত তাড়াতাড়ি পারো চাকরি খুঁজো, না হলে। নোমানের বাবার ভয়ে কারণ বুঝতে পেরে সকলে মুখ টিপে হাসলো। বাসায় এসে সব ঘটনা শাইলা হাসান ও মিরাজ হাসানের সাথে গল্প করছে। ওনারা অবাক হয়ে শুনছেন। পুরাই সিনেমাটিক ব্যাপার। পাপড়িও যোগ দিল ওদের সাথে। সব শুনে ও বলল, তোদের মতো পাগলদের দ্বারাই এসব সম্ভব। বিকেলে শাইলা হাসানের সাথে রায়হানের মা রহিমা বেগম গল্প করতে আসলেন। সানায়া পাশেই বসে ফোন টিপছিল। কথায় কথায় উনি পাপড়ির বিয়ের কথা বললেন। ওনার ভাইয়ের ছেলে নাকি ইঞ্জিনিয়ার, ছেলের বেশ বয়সও হয়েছে, ওনার জন্য মেয়ে খুঁজছে, তাই পাপড়িকে ওনার পছন্দ, বয়সের দিক দিয়েও পারফেক্ট। মেয়ের বিয়ের কথা শুনে শাইলা হাসানের মুখে আধার নেমে আসলো। সানায়া বুঝতে পেরে বলল, আন্টি, লাইফটা তো পাপড়ি আপুর, তাই আপুর কাছ থেকে তার মতামত নিয়ে এই ব্যাপারে এগোনো উচিত। মানুষের সব অতি সুখানুভব হয় না, তাদের সফলতার পিছনে মস্ত বড় অতীত থাকে। সেই জেদের জোরেই তারা সফলতা অর্জন করে। অতীতের সাথে থাকা একটা শক্ত খুঁটি বা বট বৃক্ষ, তাতে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য বোধ হয় সে আসে। সানিয়া আজ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে তার পেছনে মিরাজ হাসান ও শাইলা হাসানের অবদান শেষ নেই। তারা না থাকলে আজ এখানে আসতে পারতো না, অথবা তার অস্তিত্বটাই থাকতো না। তাদের খেয়ে, তাদের পরে, তাদেরই পিছনে ছুরি মারবে? এতটা অকৃতজ্ঞ সানায়া না। তাদের ঋণ হয়তো শোধ করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও তাদের সুখ দিতে পারবে। ও ভেবে ফেলেছে আর কত দিনই বা এই সংসারে বোঝা হয়ে থাকবে। এবার এদের বোঝা হালকা করার সময় এসেছে। ও অনেক জায়গায় চাকরির আবেদন করেছে। ও যত সম্ভব ঢাকা থেকে অনেকটা দূরে চলে যেতে চায়। সানায়ার কাজে মনোযোগ নেই, এসব ভেবে ভেবে অস্থির হয়ে পড়েছে। তখনই জুবরানের কেবিনের ডাক পড়ল। জি স্যার, ডাকছিলেন? শুনুন, আজ একটা মিটিং আছে, লাঞ্চটা আমরা ওইখানেই করব। জি স্যার, কে কে যাবে? আমি, আপনি, রাহাত। ওকে স্যার। শুনুন, আগামী আধা ঘন্টার মধ্যে অফিসের কাজ শেষ করুন। ঠিক 12:30টার দিকে আমরা বের হব। ওকে স্যার। সানায়া রাহাতের ডেস্কে গিয়ে বলল, রাহাত ভাই, স্যার 12:30টার সময় একটা মিটিং আছে, সেখানে যাবে। তো আমাকে নিয়ে যাবে। যা কাজ আছে দ্রুত শেষ করতে বলেছে। ওকে। সানায়া চলে যেতে গিয়েও থেমে গেল। হঠাৎ মনে হলো রাহাতের কিছু হয়েছে। এত শান্ত ভালো মানুষ তো সে নয়। তরকারির বাইরে একটা কথাও বললো না। সে তো অযথা কথা বলার ওস্তাদ। আপনার কিছু হয়েছে রাহাত ভাই? রাহাত একটু চমকে তাকিয়ে বলল, কই কিছু হয়নি তো, তোমার এমন কেন মনে হলো? অশান্ত মানুষ হঠাৎ শান্ত হয়ে গেলে যে কারোর চোখে পড়বে। শুধু তুমি খেয়াল করেছো, আর তো কেউ খেয়াল করলো না, কেউ জিজ্ঞাসাও করলো না কিছু হয়েছে কি না। হয়তো। তোমাকে কারণটা বলা যায়, পরে বলবো, কাজ শেষ করে নেই তারপর। পাপড়ি কাজ করতে গিয়েও কাজে মন দিতে পারছে না। ঘুরে ফিরে কাল বিকেলে রায়হানের মায়ের কথাগুলো ঘুরছে। কাল যখন রায়হানের মা কথাগুলো কানে আসলো, তখনই থমকে দরজার সামনে দাঁড়িয়ে ছিল। শাইলা হাসান ও সানায়া তখন আমতা আমতা করে কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। সানায়ার অতীত সম্পর্কে যে ওরা অবগত। পাপড়ি নিজেকে সামলে হাসি মুখে বলল, কি করছো সকলে? এই তো পাপড়ি চলে এসেছে। কেমন আছো মা? জি ভালো, আপনি? আমিও। তা বিয়ে শাদী নিয়ে কি ভাবছো? জি না আন্টি, এসব নিয়ে এখন ভাবি নাই। নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করছি। নিজেকে ভালো পজিশনে নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে। ও, তা ভালো। বিয়ে শাদী নিয়েও ভাবো? জি ভাববো। কিছু খেয়েছেন আন্টি? হ্যাঁ মা, তোমরা থাকো, আমি যাই ভাবি। আসি, সন্ধ্যায় ছেলেটা বাসায় ফিরে। সানায়ার মা যেতেই শাইলা হাসান বলল, ছেলে কিন্তু ভালোই, একবার ভেবে দেখ। আম্মু, তোমার কি মাথা খারাপ? আমার অতীত জানলে যে কেউ রিজেক্ট করবে, বিয়ে করতে চাইবে না। তাছাড়া আমি আর কখনো বিয়ে নিয়ে ভাবতেও চাই না। আমি আমার মতো থাকতে চাই। কিন্তু দেখ মা,
আমরা তো আর সারা জীবন বেঁচে থাকবো না, তুমি একটা সময় শূন্যতা অনুভব করবে। আমু, বাসায় এসেছি শান্তির জন্য, প্লিজ মাথাটা গরম করিও না। শাইলা হাসান আর কিছু বলল না। মেয়ের যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। সানায়ার মজা করে বলল, তুমি যদি বলো তাহলে বাবাইকে আরেকটা বিয়ে দিয়ে দিই, কি বলো? শাইলা হাসান রাগী চোখে তাকিয়ে বলল, মারবো তুমি একজন। আমার সংসারে আগুন লাগানোর জন্য আমার বরের ভাগ আমি কাউকে দেব না। আমি জানি তুমি খুব হিংসুটে। তবে রে, সানা দৌড়ে রুমে গিয়ে দরজা দিল। শাইলা হাসান চেঁচিয়ে বলল, তুই আজ শুধু রুম থেকে বের হ। পাপড়ি রুমে গিয়ে যেন বুকটা ধুক ধুক করছিল। মন চাইছিল চিৎকার দিয়ে কান্না করতে। রায়হানের জন্য ওর মনে কিছু কাজ করছে। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেয়, বারবার তার পেছনে পড়ে থাকে, তার অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়, তখন সে যতই কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তার মনে ভালো লাগা কাজ করবে। তাকে নিয়ে ভাবতেও ভালো লাগে। পাপড়ি যখন রায়হান আর সানায়ার বিয়ের কথা হচ্ছিল, তখন মনের কোণে কষ্ট অনুভব করছিল। পাপড়ি কলিগের কথায় ভাবনার সুতো ছিল। তুমি কি আপসেট? না। চলো, একটা নিউজ এসেছে, নিউজ কভার করতে যেতে হবে। প্রেজেন্টেশন ভালো করে করে একটা বড় ডিল হাতে পেল। দুপুরে লাঞ্চ করে রাহাত বলল, স্যার আমাদের কি অফিসে যেতে হবে আবার? না, আজকের জন্য আপনাদের ছুটি। ওকে, থ্যাংক ইউ স্যার। তোমাকে কিছু বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। চলো, আমাদের যেহেতু ছুটি, পাশের পার্কে গিয়ে বসি। জুবরান ভ্রুক কুঁচকে ওদের কথা শুনছিল। সানাই একবার আর চোখে জুবরানকে দেখে বলল, চলুন। জুবরানের ইচ্ছে করছে সানায়াকে দুটো চর মেরে ধরে বেঁধে তার সামনে বসিয়ে রেখে মন ভরে দেখতে, আর বলতে ইচ্ছে করলো, এই মেয়ে, তোর এত ছেলেদের সাথে কি? কিন্তু মনের কথা মনেই রয়ে গেল, মুখে আর বলতে পারলো না। ওরা জুবরানের থেকে বিদায় নিয়ে চলে গেল। সানায়া, ভালোবাসার অনুভূতি কেমন? কিছুটা অন্যরকম, তবে ভালোবাসা সুন্দর, স্নিগ্ধ। আর ভালোবাসলে ভালোবাসার মানুষটার সবকিছু ভালো লাগে, তার হাসি, কথা বলা, কান্না। আমি বোধহয় কাউকে ভালোবেসে ফেলেছি। সানায় অবাক চোখে রাহাতের দিকে তাকালো। রাহাত তা দেখে হেসে বলল, কিন্তু কি জানো, আমি তাকে হার্ট করে ফেলেছি। আমি তার কাছে ফিরতে পারছি না। ভালোবাসলে তাকে কষ্ট দিতে নেই, যত্ন করে আগলে রাখতে হয়। তার সাথে আমার কথা হয়েছে 1 মাস জানো, কিন্তু সেই প্রপোজ করলাম, অমনি কথা বলা অফ করে দিল। সানায়া ভেবে বলল, তাহলে তো আপনি হাট করেননি? করেছি। কিভাবে? ভালোবাসার কথা বলে। ও তো আমাকে শুধু প্রেম ভাবতো। ও যদি জানে ওর সাথে আমি টাইম পাস করার চেষ্টা করেছি, ও তো হার্ট হবে। সানায়া হেসে বলল, চেষ্টা চালিয়ে যান, নিশ্চয়ই সফল হবেন। তা ভাবির ছবিটা কি দেখাবেন? রাহাত মুচকি হেসে ফোনের ওয়ালপেপার ছবি দেখালো। সানায়ার হাসি উড়ে গেল। রাত 3টার দিকে রুমের বাইরে মানুষজনের কথার আওয়াজ পেয়ে সানায়ার ঘুম ভেঙে গেল। সবকিছু বুঝতে সময় নিয়ে হুড়মুড় করে রুমের বাইরে আসলো। এসে মিরাজ হাসানের বিদেশে থাকা ছেলে হাবিব হাসানকে দেখে আশ্চর্য হয়ে গেল। তার সাথে তার পুত্রও আছে। সানায়াকে দেখে থমথমে মুখে বলল, ও আচ্ছা, তাহলে এই মেয়েকে সম্পত্তির ভাগ দিচ্ছ? আমার সম্পত্তি যাকে খুশি তাকে দেব। আচ্ছা, তোমার কি? বাবা, এসব মেয়েদের ফাঁদে পা দিবে না। এরা হচ্ছে সবকিছু নিয়ে ভেগে যায়। সেটা তোমাকে বুঝতে হবে না। সানায়া হাবিবের মুখশ্রী দেখে বুঝলো সানায়াকে ওর মোটেও ভালো লাগেনি। মিরাজ বলল, ভদ্রভাবে কথা বলো রাতের বেলা, চিৎকার চেঁচামেচি কিসের? ও এখানেই থাকবে। বাকি রাতটুকু সানায়ার আর ঘুম হলো না, দুশ্চিন্তায় কাটলো। সানায়া অফিসে এসে 2টা ফাইল রেডি করতে বলছিল জুবরান, দুটোই ভুল করেছে। তার দরুন ঝাড়ি খেয়ে আবার ফাইল রেডি করে অন্যমনস্ক হয়ে কেবিনে নক করে ঢুকতে ভুলে গিয়ে দেখলো জুবরান একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। দরজা খোলার শব্দে ওরা দুজন দুজনকে ছেড়ে দূরত্ব রেখে দাঁড়ালো। মেয়েটা রেগে বলল, এই মেয়ে, তোমার মধ্যে ম্যানেজ নেই? বসের রুমে নক করে ঢুকতে হয় জানো না? কি সব স্টাফ রাখছিস জুবরান? মিনা, তুই? সানায়ার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে, কান্না পাচ্ছে। জুবরানকে অন্য মেয়ের সাথে ও কিছুতেই সহ্য করতে পারবে না। জুবরানের কথা শেষ না করতে গিয়ে সানায়া কাঁপা কণ্ঠে বলল, সরি স্যার, সরি ম্যাম, স্যার ফাইলগুলো রেখে গেলাম, চেক করে বলবেন। কথাটা বলে আর একদণ্ড দাঁড়ালো না। সানায়া হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। ডেস্কে বসে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো, না পেরে ওয়াশরুমে পানি ছেড়ে হু হু করে কেঁদে উঠলো। এটা কি করলি মিনা? ওর সাথে এভাবে কেন কথা বললি? কিভাবে কথা বললাম? ওকে জাস্ট ওর ভুলটা ধরিয়ে দিলাম। সেটা তো ভালোভাবে বলতে পারতিস।
তুই ওই মেয়ের জন্য আমার সাথে এইভাবে কথা বলছিস? জুবরান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। জুড়ে জুড়ে বার কয়েক শ্বাস নিয়ে বলল। ওটা আমার সানায়া। মিনা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল। হোয়াট? সায়না এখানে মানে তোর অফিসে? কিন্তু কিভাবে? কিছু জানি না আমি, ও নিশ্চয়ই ভুল বুঝছে। মিনা চোখ ছোট ছোট করে বলল। ওকে তোর লাইফে ফিরে পেতে চাস? জুবরান উত্তর দিল না, চুপচাপ বসে রইল। দেখ, মেয়েটা তখন বাচ্চা ছিল, না বুঝে না শুনে মজা করতে গিয়ে হয়তো তোর সাথে এমনটা করে ফেলেছে। জুবরান শক্ত কণ্ঠে বলল। নিজের স্বামীকে অন্য কারোর বাচ্চার বাপ বানিয়ে দিলে? তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? ব্যাপারটা তখন কমপ্লিকেটেড ছিল, সবাই আমাকে ভুল বুঝেছিল। দেখ, আমরা কিন্তু সবসময় যেটা শুনি বা দেখি তার পেছনেও কিন্তু একটা গল্প থাকে। মানে এখন তোর সায়নাকে ডাক। জুবরান ভ্রু কুঁচকে বলল। কেন? তোকে কেন বলবো, তোর সায়নাকে বলতে দে। জুবরান সানায়ার ডেস্কে টেলিফোনে ফোন দিল। বাজতে বাজতে কেটে গেল। একজন স্টাফকে ডেকে বলল সানায়াকে ডেকে দিতে। সানায়া তখন শোরুমের কালকের অর্ডারগুলো চেক করছে। মনে সব রাগ কষ্ট ঝেড়ে কাজে মন দেওয়ার অযথা চেষ্টা মাত্র। স্টাফ এসে বলল, স্যার উনি শোরুমে গেছেন। আসলে আমার কাছে পাঠিয়ে দিবেন। জি স্যার। মিনার মন খারাপ করে বলল। ইস, ফার্স্ট দেখা মেয়েটার সাথে। জুবরান চুপ রইল। বাসায় গিয়েছিলি? না। কেন? কবে যাবি? ইচ্ছে নেই যাবার। কিন্তু সায়না এখানে কিভাবে আসলো? জানি না। শুনিসনি? শুনলেও বলবো না, ওকে আমি চিনি। কোথায় থাকে ও? কারোর বাসায়। হোয়াট? কার বাসায়? জানি না। জানিস না মানে কি? তুই ওর খবর রাখিস না এতদিন, আর এখন এসেও ইগো অভিমানে পড়ে আছিস। মেয়েটা সেফ আছে কিনা খোঁজ রাখিস না। বোধহয় ভালো আছে। এমন ভাবে উত্তর দিচ্ছিস কেন? মনে হচ্ছে সায়না যা কিছু হলে তোর কিচ্ছু যায় আসবে না। দেখ জুবরান, আই থিঙ্ক তোর সবটা ঠিক করা উচিত ছিল। আমাকে কেন সব করতে হবে? থাক তুই, তোকে বোঝানোই বেকার। রাতে ডিনারে আমার বাসায় আসিস। মিনা চলে যাবার পরই সানায়া নক করে কেবিনে এসে জুবরানের দিকে না তাকিয়ে বলল, স্যার ডেকেছিলেন? বসো, কথা আছে। সানায়া চমকালো। তুমি শব্দে কথা বললো কেন হঠাৎ? ঠিক শুনলো নাকি মনের ভুল? সানায়া সে কথা অগ্রাহ্য করতে পারলো না। চেয়ার টেনে বসলো। আপনার কাজে ইদানিং এত ভুল হচ্ছে কেন সানায়া? আবার আপনি? তাহলে কি আগে ভুল শুনলো? হয়তো। স্যার ঠিকভাবে করার চেষ্টা করব। জুবরান কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারলো না। চুপ করে তাকিয়ে রইলো সানায়ার মুখের দিকে। মিনিট ক্ষণেক পর বলল, আপনি কি অসুস্থ? ঠিক আছে। আরো সময় গেল। সানায়া বলল, আর কিছু বলবেন স্যার? না হলে আসি, কাজ ছিল। যান। সানায়া ও বাড়িতে আর ফিরল না। ফোন করেও জানিয়ে দিয়েছে এত অপমানের পর আত্মসম্মান খুঁয়ে ওখানে থাকার কোনো মানেই হয় না। শাইলা হাসান ও মিরাজ হাসানের অনেক বুঝিয়েও কাজ হয়নি। সানায়া আজ জুনের ফ্ল্যাটে এসেছে। ওর বাবা মা বাড়িতে নেই। জুনের বাবার বন্ধু অসুস্থ, দেখতে গিয়েছে। এর উপরের ফ্ল্যাটেই সিয়াম থাকে। অবশ্যই তার কান অবধি এখনো সানায়া আসার খবর যায়নি। জানলে এতক্ষণে নাচতে নাচতে আড্ডা মারতে চলে আসতো। সানায়া আসা অবধি একটা কিছুই মুখে দেয়নি। চুপচাপ মন খারাপ করে বসে আছে জুনের বারান্দায়। জুনের কাছে সানায়াকে আর স্বাভাবিক লাগছে না। তাই তাড়াতাড়ি সিয়ামকে SMS করে জানালো সবটা। সিয়ামও বান্ধবীর অবস্থার কথা শুনে ছুটে এলো। জুন আর সিয়াম কিছুক্ষণ ফিস করে কথা বলে নিল। মিনা বাড়িতে ডিনারের আয়োজন করেছে ও দেশে ফেরা উপলক্ষে। সেখানে ওর চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আসছে। খাওয়া দাওয়া শেষ করে তখন যে যার মতো গল্প করছে। জুবরানের গল্পে কোনো মন নেই। কোল্ড ড্রিঙ্কস একটু একটু করে চুমুক দিচ্ছে আর গভীর চিন্তা ডুবে আছে। তানিয়া দুইবার শুনেছে কি হয়েছে, উত্তর দেয়নি। অতঃপর এক প্রকার জোর করে জুবরানকে সাথে নিয়ে বাড়ি নিয়ে গেল তানিয়া। ফ্রেশ হয়ে এসে জুবরানকে জোরাজুরি করে জানতে চাইলো কি হয়েছে। সাথে তানিয়ার স্বামী জাকিও যোগ দিয়েছে। আমার কিছু হয়নি, অযথা টেনশন করিস না। মিনা কিন্তু আমাকে বলেছে তুই সায়নার জন্য আপসেট। মোটেও না, ওকে নিয়ে ভাবার সময় নেই আমার। ও মা, তাই নাকি? তুই কিন্তু বেশি করছিস। তোর উচিত সবটা ঠিকঠাক করে ছুটিয়ে সংসার করা, বাচ্চা কাচ্চা মানুষ করা, তা না করে ইগো নিয়ে বসে আছিস। সবটা কেন আমাকেই ঠিক করতে হবে? তানিয়ার কথার পেস ধরতে পেরে বলল, তার মানে তুই চাস সব ঠিক হয়ে যায়? জুবরান উত্তর দিল না। তানিয়া বলল, তোর ফোনটা দে তো। জুবরান ভ্রু কুঁচকে বলল, কেন? আমার ফোনে ব্যালেন্স নাই তাই। কার কাছে ফোন দিবি? সানায়ার কাছে। কি হলো, ফোন দে। জুবরান চুপ থেকে বলল, না। তানিয়া বিরক্ত হয়ে বলল, জাকি তোমার ফোনটা দাও তো। প্রথমবার ফোন বাজতে বাজতে কেটে গেল। সানায়া ফোন ধরলো না। জাকি বলল, ঘুমিয়ে গেলে নাকি?
তানিয়া বলল, আরেকবার দিয়ে দেখি, আননোন নাম্বার বলে ফোন নাও ধরতে পারে। এবার বেশ সময় নিয়ে সানিয়া ফোন ধরে ভাঙা গলা হ্যালো বলল। ওপাশ থেকে চুপ করে রইল। তানিয়া কি বলে সবটা শুরু করবে খুঁজে পেল না। সানিয়া আবার বলল, কে? তানিয়া কিছু বলতে নিবে তার আগে ওপাশ থেকে সানিয়া কাউকে বলছে। কি করছিস? পুরুষ কণ্ঠে বলল। থাক, যখন উত্তর চাইবো দিবি। জুবরান ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। মনে প্রশ্ন উকি দিল, এত রাতে ছেলের সাথে কি করছে? সিয়াম সানিয়াকে জুনিয়র রুমের সোফায় বসিয়ে বলল, এবার বল কি হয়েছে তোর? আমার আবার কি হবে? এটা তো তুই ভালো জানিস। আমার কিছু হয়নি। সানিয়া চুপ রইল। সিয়াম বলল,